এসএলএসটি এডুকেশন বিষয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখনের উপাদান হিসেবে আগ্রহ বা অনুরাগ বা ইন্টারেস্ট। আগ্রহ বা অনুরাগ বা ইন্টারেস্ট কি, এর বৈশিষ্ট্য, কিভাবে এর বিকাশ ঘটে, শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব কি, আগ্রহ বা ইন্টারেস্টের শ্রেণীবিভাগ কি, আগ্রহ বা ইন্টারেস্ট বাড়ানোর উপায় কি, সমস্ত বিষয়ের একটা কম্প্যাক্ট এই ক্লাসটাতে থাকছে। আগ্রহ বা ইন্টারেস্ট হচ্ছে শিখনের একটা অন্যতম উপাদান। আমরা আগ্রহ ইন্টারেস্ট থিওরিটিক্যালি ভুলে যাই। প্রাথমিকভাবে দেখো, আমরা এই কথাটা খুব ব্যবহার করি নি, আমি ইন্টারেস্ট নেই রে। একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, শুনবি? তারও ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়েছে, বলি তো ইন্টারেস্টিং। এই যে ইন্টারেস্টিং, বাঙালি ইংরাজি বেশি ব্যবহার করি, এর বাংলাটাই আগ্রহ। অর্থাৎ যে বিষয়টার সাথে আমার কোনো না কোনো স্বার্থ জড়িত আছে সেটাই আমার কাছে ইন্টারেস্টিং। এবার তুমি বলতে পারো, স্যার ওই আমার একটা বান্ধবী বা বন্ধু ওই শ্যামলের ব্যাপারে আমার কী স্বার্থ? স্বার্থ নেই, আবার তাহলে ওর কোনো একটা ঘটনা তোমার এত ইন্টারেস্ট কেন? অর্থাৎ স্বার্থ আছে। তোমার বন্ধু, তার কিছু ভালো হলেও তোমার ভালো লাগবে, খারাপ হলে তোমার ভালো লাগবে না, বন্ধু হলে খারাপ হলে ভালো লাগবে না, ওটা কথার বলার কথা বললাম। তাহলে যে বিষয়গুলোর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার স্বার্থ চাহিদা কোনো না কোনো কিছু জড়িত আছে, সেই বিষয়ের প্রতি আমার একটু আলাদা রকম কি থাকে, জানার ইচ্ছা থাকে। এই ইচ্ছাটাই আগ্রহ। ইন্টারেস্ট কথাটা ল্যাটিন শব্দ যেখান থেকে এসছে, তার যদি আমরা অর্থ দেখি, এর অর্থ দ্বারা ইট ম্যাটার্স। ইট ম্যাটার্স অথবা ইট ম্যাটার্স হতে পারে, অথবা ইট কনসার্ন। অর্থাৎ আমার বিষয়ের ঘটনা আমাকে অবগত করা। এক কথায় যদি বলা যায়, বিখ্যাত মনোবিদ ডিভারের একটা ছোট্ট সংজ্ঞা আছে, যে বিষয়গুলোর সাথে বা তোমার যে বস্তুগুলি বা যে বিষয়গুলি মানসিক সংগঠনের সাথে, ব্যক্তির মানসিক সংগঠনের সাথে যুক্ত, তাই হলো আগ্রহ। তার আগে যেটা, যে ইটস ম্যাটার, ইটস কনসার্ন, এইগুলো বিবেচনা করলে যেটা দাঁড়ায় যে যে বিষয়গুলি ব্যক্তির স্বার্থের সাথে জড়িত, আমার স্বার্থের সাথে যা জড়িত তাই হচ্ছে আমার আগ্রহ। দেখো, আমার কোনো বিষয়ে ইন্টারেস্ট তখনই তৈরি হয় যা আমার ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ভাবে যা আমার স্বার্থের সাথে জড়িত। এটাই স্বাভাবিক। এই মুহূর্তে তুমি এসএলএসটির প্রত্যেকটা খবর নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছো। ফ্রেশাররা বসতে পারবে কিনা, ওবিসি সংরক্ষণটা এর মধ্যে আসবে কিনা, ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হবে, যারা আগে চাকরি করতেন তারা আদৌ 2 নম্বর করে পারি আর পাবেন কিনা, কবে নাগাদ পরীক্ষা, তোর প্রশ্নটা কেমন হতে পারে, বিগত 10 বছরের প্রশ্ন পড়লে হবে কিনা, হাজারো প্রশ্ন। অর্থাৎ এই সম্বন্ধে তোমার আগ্রহ কেন? তোমার স্বার্থ জড়িয়ে আছে, তোমার জীবনের একটা বিরাট পার্ট জড়িয়ে আছে। অর্থাৎ যে বিষয়ের সাথে আমার স্বার্থ জড়িত, সেটা আমার চাহিদা হতে পারে, আমার প্রেষণা হতে পারে, আমার ইচ্ছা হতে পারে, বাকি যে কোনো কিছু হতে পারে, সেই বিষয়ের প্রতি আমার যে একটা চাহিদা, পৃথকভাবে ইচ্ছা সৃষ্টি হচ্ছে, সেটাই হচ্ছে আগ্রহ। আগে আমি ডিভার্ডের সংজ্ঞাটা বললাম যে এটি এমন এক প্রকার মানসিক সংগঠন বা এটি একটি মানসিক সংগঠন বা প্রবণতা যেটির সাথে আমার স্বার্থ জড়িত রয়েছে। এবারে আমরা আগ্রহ বা অনুরাগের বৈশিষ্ট্যগুলো বলে ক্লিয়ার হয়ে যাবো। বৈশিষ্ট্যগুলো লিখে নিয়ে আমি আলোচনা করছি। এবার আমরা ইন্টারেস্ট বা আগ্রহের কতগুলো বৈশিষ্ট্য দেখব। আগ্রহের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বিকাশধর্মী। আগ্রহ ডেভেলপ হয় কীরকম? বয়স যখন বৃদ্ধি হচ্ছে, বয়সের সাথে সাথে আমরা জানি মানুষের বিকাশ ঘটে। আমরা বৃদ্ধি বিকাশ পড়েছি। শুধু দৈহিক ক্ষেত্রে বেড়ে ওঠাতে তো বৃদ্ধি, তার সাথে তার মানসিক, নৈতিক, সামাজিক, আধ্যাত্মিক সমস্ত দিকের একটা উন্নতি ঘটে। এটাকেই বিকাশ বলছে, যেটা সারা জীবন ধরে চলে। যখন আমার বিকাশ ঘটছে, আমার আগ্রহেরও বিকাশ ঘটবে। একই বিষয়ে, একটি সাধারণ বিষয়ে আমার 10 বছর বয়সে যে ধরনের আগ্রহ ছিল, সেটাই দেখা গেল আমার 25 বছর বয়সে সেই বিষয়ের প্রতি আগ্রহটাই অন্যরকম হয়ে গেছে। এই যে সময়ের সাথে সাথে আগ্রহের পরিবর্তন বা বিকাশ ঘটছে, এটাকেই বলা হচ্ছে আগ্রহ বিকাশধর্মী। একই বিষয়ের আগ্রহ যেমন পরিবর্তনশীল, পরিবর্তিত হয়, সেটা আমি পরের পয়েন্টে বলবো। এখানে কিন্তু পরিবর্তনটার থেকে বেশি বলছি
বিকাশশীল অর্থাৎ একই বিষয়ে আগ্রহ ছোটবেলায় আমি যে দৃষ্টিভঙ্গির থেকে দেখেছি, বড় হয়ে কিন্তু সেই বিষয়ের আগ্রহটাকে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখেছি। তুমি একটা সময় স্কুলটাকে যে দৃষ্টিভঙ্গিতে দেখেছো, আজকে তুমি যখন স্কুলে শিক্ষকতা বা শিক্ষিকা হবার জন্য পড়াশোনা করছো, তখন তোমার কাছে স্কুলটা কিন্তু আর একটা দৃষ্টিভঙ্গি থেকে আগ্রহটা রয়েছে। অর্থাৎ আগ্রহটা ডেভেলপ হয়, এটাকেই বলা হচ্ছে বিকাশধর্মী। সমাজ পরিবেশ নির্ভর। সমাজ আগ্রহ কিন্তু সামাজিক পরিবেশের উপর নির্ভর করে। সামাজিক মর্যাদা, সামাজিক চাহিদা, সামাজিক অবস্থান, সমাজে আমার অবস্থান সব কিছু মিলে মিশে আমার আগ্রহ তৈরি হবে। যে পরিবেশে আমি মানুষ হবো, আমার ইন্টারেস্ট কিন্তু আমি এমন একটা পরিবেশে মানুষ হয়েছি যেখানে সবাই সকালবেলায় পড়াশোনা করছে, সবাই ভালো স্কুলে, বা ভালো বলতে আমি বেসরকারি বড় স্কুলে কথা বলছি না, সবাই একটি স্কুলে যাচ্ছে, বিভিন্ন স্কুলে পড়াশোনা করছে। সেখানে যখন আমার জন্ম হয়েছে, আমি ছোটবেলার থেকে দেখছি আমার বাড়ি, প্রতিবেশী, পাড়ার সবাই স্কুলে যায়। অর্থাৎ আমার কোনো বিকল্প আগ্রহ তৈরি হবে না, আমার কিন্তু মিনিমাম এই আগ্রহটা তৈরি হবে যে আমাকে স্কুলে যেতে হবে, পড়াশোনা করতে হবে। আবার যদি আমি এমন একটা পরিবেশে থাকি যেখানে সকাল হলে লোকজন বিভিন্ন রকম বাচ্চা কাচ্চা ছেলেগুলো নেশা করে, ওই এখানে সেখানে এটা সেটা কুড়িয়ে বেড়ায়, তো সেই পরিবেশে যে ছেলেটি মানুষ হয়েছে তার আগ্রহটা সেখানে হবে যে আমার বাড়ির বা পাড়ার ওই ছেলেটা 1 বস্তা প্লাস্টিক কুড়িয়ে এনেছে, আমি বড় হয়ে 2 বস্তা কুড়িয়ে আনবো। আমি কারোর প্রফেশনকে ছোট করছি না, জাস্ট উদাহরণ হিসেবে বলছি। ফলে যে পরিবেশে আমি মানুষ হব, আমার কিন্তু সেই পরিবেশের মতোই আগ্রহ তৈরি হবে। অর্থাৎ পরিবেশের উপরে আগ্রহ নির্ভর করে। বংশগত ও অর্জিত আগ্রহ দুরকম হয়, একটা হচ্ছে বংশগত, একটা অর্জিত। বংশগত এরকম যেটা হেরিডিটাস, জন্মসূত্রে পেয়েছি, সেটা হচ্ছে বংশগত, অর্থাৎ পিতামাতা বা আমার পূর্বপুরুষের যে বিষয়ে আগ্রহ আছে সেই রকম আগ্রহ হবে। আবার কিছু আগ্রহ আছে যেটা সময়ের সাথে আমি অর্জন করব। যেমন ধরো, যে সমস্ত পিতামাতা দেখবে রাজনীতি করে, তার ছেলে মেয়েগুলো এমনিই নেতা নেত্রী হয়ে ওঠে। এটা যদিও ধান্দাবাজের ব্যাপার আছে এখানে, তবুও দেখো আমাদের পশ্চিমবঙ্গে, দেখো ভারতবর্ষ, দেখো বড় বড় নেতাগুলো সব মা বাবা নেতা ছিল, তার ছেলেরা তো নেতা হবে। লালু প্রসাদ, তার সব ছেলে নেতা। ওই গান্ধী পরিবার সব নেতা। আমাদের সবাই বলে থাকেন পিসি ভাইপো। যাই হোক, এরকম ছোট ছোট দেখো, অমুক অমুক নেতা তমুক নেতা, তোমার পাড়া দিয়ে দেখো ছেলে মেয়েগুলো অটোমেটিক নেতা নেত্রী হয়ে যায়। অর্থাৎ একটা আগ্রহ তৈরি হয়ে যায়। ঠিক ডাক্তারি প্রফেশনে যারা আছে তাদের ছেলেমেয়েরা চেষ্টা করে অন্তত ওই প্রফেশনে যাবার জন্য। অর্থাৎ খুব স্বাভাবিকভাবে কিছুটা বংশগত। আবার অর্জিত কি, আমি অর্জনও করতে পারি আমি, যে না আমি অর্জন বলতে পারিপার্শ্বিক অবস্থা, পরিস্থিতি, চাহিদা, আগ্রহ সব দেখে যে না আমার এই বিষয়ে আগ্রহ তৈরি হয়েছে। অর্থাৎ আগ্রহ জন্মগত বা বংশগত হতে পারে, অর্জিত হতে পারে। চাহিদা নির্ভর আগ্রহ কিন্তু চাহিদার উপর নির্ভর করে, এটা তো স্বাভাবিক। আমার যে বিষয়ে চাহিদা আছে আমার সে বিষয়ে আগ্রহ তৈরি হবে, আমার যে বিষয়ে চাহিদা নাই সে বিষয়ে আমার আগ্রহ তৈরি হবে না, এটাই স্বাভাবিক। আমার যখন ধরো খেলার প্রতি খুব চাহিদা, খেলাধুলার প্রতি চাহিদা আছে, তখন আমি পেপার একটা হাতে পেলে আগে পেছনের পৃষ্ঠায় যে দেখবো খেলাধুলার কি খবর আছে। অর্থাৎ আমার চাহিদা অনুযায়ী আমার আগ্রহ তৈরি হবে। সবাই ফার্স্ট পেজ নিয়ে টানাটানি করছি, আমি লাস্ট পেজ নিয়ে টানাটানি করছি। যার আবার খুব পলিটিক্সের খুব চাহিদা আছে, দিদি বা মোদি বা অন্য কোনো দলের খুব সমর্থক, সে প্রথম পেজে কেউ পেপার পড়লে আর পেতে দেখবে, তাই তো ওটা মোদির ছবি কী লিখেছে, দিদির ছবি কী লিখেছে। এই যে আমার চাহিদা অনুযায়ী আমার আগ্রহ তৈরি হবে, যে কোনো বিষয় হোক। আমি যদি খুব বিরিয়ানি লাভার হই, কোনো বিরিয়ানির দোকানের সামনে দেখলে একবার হলেও আমার একটা আগ্রহ তৈরি হবে, কত দাম এখানে, চিকেন বিরিয়ানি 120, এরপর একদিন খাবো। এই যে অর্থাৎ আমার যেমন চাহিদা আমার তেমন আগ্রহ হবে, এটাই নিয়ম। ব্যক্তিগত অবশ্যই আমার আগ্রহ তোমার আগ্রহ এক হবে, কখনোই হতে পারে না। আমার ল্যাদ খেয়ে পড়ে থাকা ওটাই আমার আগ্রহ। তুমি পড়াশোনা করতে ভালোবাসো, এই যে পড়ছো, অন ক্লাস দেখছো, তো তোমার আগ্রহ আমার আগ্রহ আলাদা। প্রত্যেকটা ব্যক্তির সাথে আগ্রহ হচ্ছে এই দিক থেকে ব্যক্তিগত প্রক্রিয়া। প্রত্যেকের আগ্রহ বা ইন্টারেস্ট আলাদা আলাদা হবে। সবার একই বিষয়ে ইন্টারেস্ট থাকবে এর কোনো মানে নেই। তোমার কাছে যেটা ইন্টারেস্টিং সাবজেক্ট, আমার কাছে এটা লেস ইন্টারেস্ট হতে পারে। প্রেষণা নির্ভর। প্রেষণা আগের দিন গতকালকের ক্লাসে পড়েছি, ডিসক্রিপশনে থাকবে প্রেষণা দেওয়া, তো যারা দেখোনি দেখে নেবে। প্রেষণা মোটিভেশন, কোনো কাজ করার জন্য আমি ভেতর থেকে যখন তাগিদ অনুভব করি, যে আমাকে ঠেলে ধাক্কে নিয়ে যায়, সেই হচ্ছে প্রেষণা। তাহলে প্রেষণা যেদিকে আমার তৈরি হবে সেদিকে আমার আগ্রহ হবেই। আমার প্রেষণা তৈরি হয়েছে আমি WBCS খাটবো, তো আমার তখন আগ্রহ তৈরি হবে WBCS সংক্রান্ত যে কোনো নিউজ, তার সিলেবাস, কবে পরীক্ষা, কী আছে, কীভাবে সাকসেস হওয়া যায়, সেই সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমার আগ্রহ তৈরি হবে। অর্থাৎ আমার প্রেষণা যেমন হবে আমার আগ্রহ
তেমন হবে, পরিবর্তনশীল। আগ্রহ ভাবো তো, তোমার 7 বছর বয়সে যে আগ্রহ ছিল, 14 বছর বয়সে যখন আগ্রহ ছিল, 11-এ পড়ার সময় যে আগ্রহ ছিল, এখন তোমার সেই আগ্রহ আছে? নেই, থাকার কথাও নয়। বিকাশশীল বলেছিলাম না, এখানে বলছি পরিবর্তনশীল, অর্থাৎ আগ্রহ সময়ের সাথে বয়সের সাথে সাথে পরিবর্তিত। একটা ছোট্ট ছেলে খেলনার প্রতি আগ্রহ থাকে, সেই ছেলেটা তোমারও একদিন ছিল, আমারও একদিন ছিল। আজকে তোমার আমার মেলায় গেলে একটা গাড়ি কিনবো, লাইট জ্বলে ক্যাঁ করে আওয়াজ হয়, যাবো? ভাবো একবার, সময়ের সাথে পরিবর্তন হয়েছে। তোমার আজকের আগ্রহ কলেজ স্ট্রিট গেলে একটা ভালো এডুকেশনের বই পেলাম কিনা দেখি, তো নি বইটা। এই যে সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, আবার তুমি চাকরি পেয়ে যাবে, তখন আগ্রহটা চেঞ্জ হবে। পরিবার নিয়ে যখন থাকবে একটা আগ্রহ তৈরি হবে, তখন একটা বাড়ি করবো, এই করবো, সেই করবো, সবাই আমার মতন ব্যর্থ হবে লাইফে, তাই নয়? তাহলে এই যে পরিবর্তনশীল হয় বয়সের সাথে, সময়ের সাথে সাথে। আর হচ্ছে লাস্ট, পরিমাপযোগ্য। আগ্রহ পরিমাপ করা যায়। এবার বলছে স্যার কোন দাড়িপাল্লায় পরিমাপ করা যায়, আমি আমারটা মাপবো না, সেরকম ব্যাপার না। আগ্রহ পরিমাপক বিভিন্ন স্কেল আছে, পদ্ধতি আছে, মেথড আছে। আজকাল বিভিন্ন টেস্ট বা অভিক্ষা বেরিয়েছে, যার দ্বারা ব্যক্তির আগ্রহ কোন বিষয়ে কতটা কিভাবে সেটা পরিমাপ করা যায়। পরিমাপ করেই তো তার বিষয়বস্তু, তার সাবজেক্ট, তার প্রফেশন, এগুলো স্থির করা যায়। এই গেল আগ্রহের তোমার যে বৈশিষ্ট্য। এবার একটা ইন্টারেস্টিং বিষয়ে আসবো অন্য বিষয়ে আসার আগে, যে আগ্রহের বিকাশ, এই যে বলেছে আগ্রহের বিকাশটা কিভাবে ঘটে। কমন জিনিস একবার একটু, আগ্রহের বিকাশটা কিভাবে ঘটে সময়ের সাথে সাথে। আগেই বলছি, সবার ক্ষেত্রে একই রকম এই ফর্মুলা মেনেই বিকাশ ঘটবে সেটা কিন্তু নাও হতে পারে। প্রথমত 0 থেকে 1 বছর বা জন্মের পর থেকে 1 বছর পর্যন্ত কি হয়, কিসের প্রতি আগ্রহ দেখা যায়? রং, শব্দ, চলমান বস্তু। 1 বছর পর্যন্ত যদি কেউ হেঁটে চলে যাচ্ছে, কিছু চলছে, ও তাকিয়ে থাকবে, হাসবে, কোনো কিছু কালারফুল জিনিসের প্রতি আগ্রহ হবে, কোনো শব্দ শুনলে সে চমকে উঠবে বা তাকাবে, খুশি হবে, দেখবে হাততালি দিলে হাসছে। ছোট শিশু যারা শুয়ে থাকে, অর্থাৎ ও তোমার ওই তুমি মুখে কি বলছে সেটা বড় কথা, শব্দটার প্রতি আগ্রহী। অর্থাৎ রং, শব্দ, চলমান বস্তু, এই ধরনের আরো কিছু বিষয় আছে, আমি প্রধান বিষয়গুলো বললাম। এই বয়সে এর প্রতি আগ্রহ। 1 থেকে 3 বছর বয়সে পছন্দ অপছন্দ তৈরি হয়। এই খেলনাটা ভালো, এটা পচা, এই খাবারটা ভালো, এই খাবারটা পচা, এই মানুষটা ভালো, এটা খারাপ। অর্থাৎ একটা পছন্দ অপছন্দ ধীরে 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 তৈরি হয়, ডেভেলপ করছে কিন্তু ইন্টারেস্টটা। থার্ড যেটা 3 থেকে 5 ইয়ার্স, 3 থেকে 5 বছর বয়সে সাধারণত ছেলে মেয়ে উভয়ের কিসের আগ্রহ হয়? খেলনা। এই বয়সের ছেলে মেয়েরা দেখবে খুব খেলনার প্রতি আগ্রহ, যে ধরনের খেলনা হোক তাদের খেলনার প্রতি আগ্রহ হয়। 5 থেকে 10 বছর বয়সী, এইখানে এসে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ইন্টারেস্টিং বিষয়, ছেলে এবং মেয়েদের আগ্রহটা পৃথক হচ্ছে। ছেলেরা এক ধরনের খেলা পছন্দ করছে, মেয়েরা ওই রান্নাবাটি, এখনকার মেয়েরা ওসব পছন্দ করে না, বিভিন্ন ওই কার্টুন বা পুতুল নিয়ে খেলছে। এই যে এই ধরনের বিষয়গুলো মেয়েদের মধ্যে দেখা যায়, ছেলেদের মধ্যে, বালকদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে না। আমরা জানি যে 5 থেকে 10 বছর হচ্ছে বাল্যকালের মধ্যে পড়ছে। তাহলে ছেলে মেয়েদের মধ্যে কিন্তু আগ্রহের তফাৎ ঘটছে। 10 থেকে 12 বছর বয়সে নারী সুলভ, পুরুষ সুলভ। এই যে 10-12 বছর বয়স থেকে কিন্তু নারী, তারা একদম দৃঢ় হয়ে যায়, আমি ছেলে, অর্থাৎ আমি একটা পুরুষ মানুষ তৈরি হতে যাচ্ছি, আমি মেয়ে, আমি নারী। তাদের মধ্যে একটা তফাৎ তৈরি হচ্ছে। আমরা বাল্যকাল এবং কৈশোরকাল পড়েছি, 12-13 থেকে কৈশোর, অ্যাডোলেসেন্স পিরিয়ড ডিটেলস বলেছি, আর যাচ্ছি না সেখানে। ফলে সেই চাহিদার মধ্যে তফাৎ আসাটাই স্বাভাবিক। লাস্ট হচ্ছে 12 বছরের পরবর্তী সময়ে যে আগ্রহ তৈরি হয় সেটা স্থায়ী হয়, কম বেশি স্থায়ী। তাহলে কত বছর বয়সের পর থেকে আগ্রহ স্থায়ী হয়? মোটামুটি 12 বছর বয়স বা তার পরবর্তী সময় থেকে আগ্রহ স্থায়ী হয়। ডিটেলসে যাচ্ছি না। এবারে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা আসবো, আগ্রহ বা ইন্টারেস্টের শ্রেণী বিভাগ। আগ্রহের শ্রেণী বিভাগ মনোবিদগণ দুটি দিক থেকে করেছে। একটা হচ্ছে আগ্রহের স্থায়িত্ব অনুযায়ী শ্রেণী বিভাগ, আর একটা করেছে আগ্রহের প্রকৃতি অনুযায়ী শ্রেণী বিভাগ। স্থায়িত্ব অনুযায়ী মানে আগ্রহ কতক্ষণ আমার মধ্যে স্থায়ী হচ্ছে, ইন্টারেস্ট বা আগ্রহ কোনো বিষয়ের প্রতি আমার যখন তৈরি হচ্ছে, সেটা কতক্ষণ কতদিন ধরে স্থায়ী হচ্ছে, তার উপর ভিত্তি করে দুটো ভাগ। একটা হচ্ছে ক্ষণস্থায়ী আগ্রহ, আর একটা দীর্ঘস্থায়ী আগ্রহ। ক্ষণস্থায়ী মানে আমরা বুঝি, ক্ষণ মানে অল্প সময়। কিছু আগ্রহ আছে ব্যক্তির, যেটা যেহেতু আগ্রহ ব্যক্তিগত প্রক্রিয়া, যেটা অল্প সময় স্থায়ী হয়। অর্থাৎ প্রয়োজন বা চাহিদা অনুযায়ী বিশেষ ক্ষেত্রে কখনো কখনো আমাদের আগ্রহ কিন্তু তৈরি হয়। এই সময় আমার এইটার প্রয়োজন, এইটার বিষয়ে আমার আগ্রহ তৈরি হয়েছে। আমি একই উদাহরণ বারবার দিচ্ছি, SLST পরীক্ষার বিষয়ে তোমার এত জানার আগ্রহ তৈরি হয়ে গেছে, এই বছরে তুমি যখনই চাকরি পেয়ে যাবে, আমি অবশ্যই মন থেকে চাইবো প্রত্যেকে তোমরা যারা আছো সফল হও, চাকরি পেয়ে
জয়েন করবে, বেতন পাবে, বা তোমাদের তার চেয়ে বড় কথা স্কুলে ছাত্রদের সাথে নিজেদের দায়িত্ব যখন পালন করবে, তারপরে যখন এসএসসির বা এসএলএসটির আবার রিক্রুটমেন্ট হবে, তোমার কিন্তু সেই আগ্রহটা থাকবে না। থাকবে, তুমি একটু একটু শুনবে, তারপরে ধীরে ধীরে সেখান থেকে হারিয়ে যাবে। তার 10 বছর পরে যখন রিক্রুটমেন্ট হবে, তোমার আর এই ইন্টারেস্ট থাকবে না। তাহলে এই আগ্রহটা কি হলো? ক্ষণস্থায়িত্ব। তোমার নির্দিষ্ট স্বার্থের কারণে, প্রথমেই বলেছি ইটস ম্যাটার্স, ইটস কনসার্ন, যেটা আমার স্বার্থের সাথে জড়িত। আমার স্বার্থ শেষ হয়েছে, আমার আগ্রহ শেষ হয়ে গেছে। অর্থাৎ এই আগ্রহ হচ্ছে ক্ষণস্থায়ী আগ্রহ বলছি এটাকে। এর চেয়েও টেম্পোরারি, এর চেয়েও ক্ষণস্থায়ী হয়। কোনো বিশেষ কাজে যাচ্ছি, বিশেষ প্রয়োজন, আমার ট্রেনটা ধরতে হবে, তখন ট্রেনের টাইম টেবিলটা জানার খুব আগ্রহ। ট্রেনের কি খবর আছে, সিগন্যাল হচ্ছে না, এই যে এই বিষয়ে জানার আগ্রহ। তুমি যখন বাড়িতে নিজের কাজে আছো, ট্রেন লেট আছে না যাচ্ছে, সিগন্যাল হয়েছে না রেলগেট পড়েছে, তোমার থোড়াই তার প্রতি আগ্রহ আছে? নেই। তাহলে এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী আগ্রহ। আর দীর্ঘস্থায়ী আগ্রহ হচ্ছে যে আগ্রহগুলো ব্যক্তির মধ্যে দীর্ঘ সময় স্থায়ী হয়, দীর্ঘদিন জীবনব্যাপীও হয়ে যেতে পারে। খেলাধুলা, রাজনীতি, এই ধরনের হাজারো বিষয় আছে তোমার আমার আগ্রহ তৈরি হয়েছে, যেটা একরকম স্থায়ী আগ্রহ। এইটাকে বলছে স্থায়ী। তাহলে আশা করি ক্লিয়ার করতে পেরেছি। ক্ষণস্থায়ী মানে অল্প সময় যেটা স্থায়ী হয়, দীর্ঘস্থায়ী মানে দীর্ঘদিন যেটা স্থায়ী হয়। প্রকৃতি অনুযায়ী আগ্রহের নেচার অনুযায়ী দুই প্রকার। এক হচ্ছে সহজাত আগ্রহ, একটা অর্জিত আগ্রহ। সহজাত মানে যেটা আমি জন্মগতভাবে পেয়েছি, জন্মগতভাবে বিভিন্ন বিষয়, কিন্তু খাদ্যের প্রতি আগ্রহ, তৃষ্ণা পানীয়, বিভিন্ন এই ধরনের বিষয়ের প্রতি আগ্রহ, যেটা জন্মগতভাবেই মানুষ পায়, সেটা হচ্ছে সহজাত। আর অর্জিত যেটা আমি আমার কাজের মধ্যে দিয়ে অর্জন করেছি, সে খেলাধুলা, রাজনীতি থেকে শুরু করে যা কিছু বলো, সেই বিষয়গুলোর প্রতি আগ্রহ আমার কি হয়েছে, আমার অর্জন করতে হয়েছে কাজের মধ্যে দিয়ে। এই জন্য বলা হচ্ছে আগ্রহ হচ্ছে দুই প্রকার, সহজাত আগ্রহ। তাহলে স্থায়িত্ব অনুযায়ী ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, প্রকৃতি অনুযায়ী সহজাত আগ্রহ, অর্জিত আগ্রহ। এবার আসবো আগ্রহ কেন সৃষ্টি হয়, আগ্রহ সৃষ্টির পেছনে কি উপাদান আছে সেইগুলো জানবো। অর্থাৎ আগ্রহ সৃষ্টিকারী উপাদানগুলো এবার আমরা আলোচনা করব। আগ্রহ সৃষ্টিকারী উপাদান যে কথা বলছিলাম, আগ্রহ সৃষ্টিকারী উপাদান বলতে কি বোঝায়? কোন বিষয়গুলো আমার মধ্যে, অর্থাৎ আমি একজন ব্যক্তি বা একজন শিক্ষার্থীর মধ্যে আগ্রহ সৃষ্টি করে থাকে। কোনো বিষয়ে আগ্রহ তৈরি করার পেছনে কোন কোন উপাদান কাজ করছে, এক কথায় যে বিষয়গুলি ব্যক্তির মধ্যে বা শিক্ষার্থীর মধ্যে আগ্রহ সৃষ্টি করে, তাকেই বলা হচ্ছে, সেই উপাদানগুলোকে বলা হচ্ছে আগ্রহ সৃষ্টিকারী উপাদান। এই আগ্রহ সৃষ্টিকারী উপাদানকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ব্যক্তিগত উপাদান, আর একটা হচ্ছে পরিবেশগত উপাদান। আমি প্রথমে ব্যক্তিগত উপাদানে আসছি। ব্যক্তিগত উপাদান মানে আমার নিজের কিছু কারণেই আমার কোনো বিষয়ের প্রতি আগ্রহ তৈরি হয়েছে, অন্য কোনো কারণ নয়। আমার ব্যক্তিগত কারণে আমার একটা বিষয়ের প্রতি আগ্রহ তৈরি হয়েছে, সেইটা হচ্ছে ব্যক্তিগত কারণ বা ব্যক্তিগত উপাদান। কি কি? শারীরিক স্বাস্থ্য ও বিকাশ। অর্থাৎ আমার শারীরিক স্বাস্থ্যের উপর ডিপেন্ড করে আমার কিন্তু আগ্রহ তৈরি হবে। যে একটু ছোটবেলার থেকে দেবে একটু গায়ে শক্তি আছে, ওই প্রাইমারি স্কুল থেকে মারপিট করতে খুব পছন্দ করে, ওর ওই ডাব্লিউডাব্লিউ দেখতে, মানে ওর নিজের শরীর স্বাস্থ্য একটু বেশি বলে ওর প্রতি বেশি ঝোঁক, খেলাধুলা, অ্যাথলেটিকের প্রতি একটু ঝোঁক চলে আসে। অর্থাৎ দৈহিক স্বাস্থ্য এবং দৈহিক ডেভেলপমেন্ট কতটা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আগ্রহ তৈরি। যে মেয়েরা একটু সুন্দরী, বেশি মেয়েরা মায়ের জাতি, প্রত্যেকেই সুন্দরী আমি মনে করি, তারপরেও তাদের দেখবে একটু রূপচর্চার ইয়েটা একটু বেশি হয়। ফলে যার শারীরিক গঠন বা স্বাস্থ্য যেমন, তার তোমার যে আগ্রহ বা আগ্রহটা সেই অনুযায়ী তৈরি হয়। নেক্সট হচ্ছে মানসিক স্বাস্থ্য। আমার মানসিক স্বাস্থ্যের উপরে কিন্তু আমার আগ্রহ তৈরি হয়েছে। আমার মানসিকতাটা কেমন গড়ে উঠেছে, কতটুকু, আমি যদি খুব ট্যালেন্টেড হই, একটি ছেলে যখন খুব ট্যালেন্টেড, পড়াশোনায় খুব ভালো, দেখবে তার কিন্তু সেই অনুযায়ী অটোমেটিক অ্যাচিভ করার জন্য তার অ্যাম্বিশন তৈরি হয়ে গেছে, আমাকে জয়েন্ট এন্ট্রান্স দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, সে অটোমেটিক সেই বিষয়ে ইন্টারেস্টেড হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। অর্থাৎ মানসিক স্বাস্থ্যের উপরে, মানসিক ব্যাপারের উপরে ব্যক্তিগত ভাবে তার আগ্রহ নির্ভর করে। নেক্সট হচ্ছে বয়স তো আমি আগেও বললাম, বয়স আগ্রহের একটা বড় ব্যাপার। ছোটবেলায় আমার যে আগ্রহ ছিল, কৈশোরে আমার আর এক ধরনের আগ্রহ ছিল, আজকে আমি একজন প্রাপ্তবয়স্ক হিসেবে আমার আগ্রহ অন্যরকম হয়েছে, বার্ধক্যে যখন যাব তখন আগ্রহ অন্যরকম হবে। এটাই স্বাভাবিক। তুমি আমি পৃথিবীতে 600 কোটি লোক থাকলে 600 কোটি লোকেরই তাই। বয়সের সাথে সাথে আগ্রহ চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আগ্রহের অন্যতম একটি উপাদান হচ্ছে কি বয়স। লিঙ্গ, জেন্ডার, এই জেন্ডার কিন্তু আগ্রহের অন্যতম একটা ব্যাপার।
একটি পুরুষের, একটি ছেলে হিসেবে আমার রূপচর্চার প্রতি অতটা কোনো ব্যাপার নেই। বাড়িতে ঝ্যাঁট ঝ্যাঁট একটু শেভ করে নিলাম, ঝামেলা শেষ। মাসে একবার সেলুনে গেলাম, ভাই চুল যতটা ছোট করা যায় করে দাও, ঝামেলা গল্প শেষ। কিন্তু যখনই আমার ওয়াইফের কথা আসছে, সে রূপচর্চা কিছু পছন্দ করে, পছন্দ করাটাই তো স্বাভাবিক। এই আজকে ফেসিয়াল করতে হবে, কালকে এই করতে হবে, একটু আইব্রো করতে হবে, এই করতে হবে, কোনো অনুষ্ঠানে গেলে একটু পার্লারে যে সেজে গুজে আসতে হবে। আমাদের ছেলেদের মধ্যে সেটা খুব কম আছে, নেই সেটা বলবো না, এখন বড় বড় ইউনিসেক্স পার্লার হয়ে গেছে, তুলনায় কম। তার লিঙ্গভেদে তফাৎ হয়। লিঙ্গভেদে একটি মেয়ে স্বাভাবিকভাবে রান্নাবান্নার প্রতি দেখা যায় একটু ইন্টারেস্টেড হয়ে যায়, আবার অনেক পুরুষ মানুষেরও হয়। সে অভিজ্ঞতা আমি 10 বছর চাকরি সূত্রে বাইরে একা থেকেছি, রান্নাবান্না করতে শিখেছি। তো কিন্তু সাধারণত লিঙ্গভেদে কিন্তু আগ্রহ চেঞ্জ হয়, সময়ের সাথে লিঙ্গগতভাবে তফাৎ হয়। সাধারণত মেয়েদের দেখবে খেলাধুলার প্রতি আগ্রহ তুলনায় কম। আমি উইথ ডিউ রেসপেক্ট তারপরেও বলছি, বেশিরভাগ মহিলা আমার পরিচিত আমি অন্তত দেখেছি খেলার কিছুই বোঝে না, আইপিএল এর গ্যালারিতে ভিড় করে, আইপিএল নিয়ে কথা বলে, অথচ খেলার বিষয়কে তারা কম বোঝে। কারণ তাদের আগ্রহটা ফ্যাশন শো নিয়ে আছে, তাদের আগ্রহটা আছে তোমার ফিল্ম আর্টিস্টদের, হিরো হিরোইনদের নিয়ে। ঠিক আছে, লিঙ্গভেদে তফাৎ হয়। চাহিদা আমার আগ্রহ তো তৈরি করবেই। আমি আগেই বললাম, যে বিষয়ে আমার চাহিদা আছে সে বিষয়ে আগ্রহ হবে। আমার খুব খিদে লেগেছে আর আমি চলতে পারছি না, তখন আমার মেন টার্গেট, বিয়ে বাড়িতে গেছি কিন্তু খিদে লেগে গেছে। ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে বউ কোথায় আছে দেখার দরকার নেই, যে ডাইরেক্ট হারব্যান্ডেলের ভিড়টা কেমন আছে একটু দেখে নিলাম, তাই তো। যদি পরিচিত কেউ বসে তাকে একটু সিগন্যাল দিলে, এই জায়গাটা রাখিস। অর্থাৎ আমার খিদে লেগেছে, আমার চাহিদা খাবারের। বউ ভালো হয়েছে খারাপ হয়েছে, গয়নাগাটি কি দিয়েছে না দিয়েছে, ও আমার দেখার দরকার নেই। প্র্যাকটিক্যাল এটাই হয়। অর্থাৎ আমার চাহিদা আমার আগ্রহকে ঠিক করে দেয়। এবং এছাড়া কিছু অন্যান্য উপাদানও আছে, সেটা আমার প্রেষণা হতে পারে, আমার সামাজিকতা হতে পারে, আমার পারিপার্শ্বিক অবস্থা হতে পারে, সেই কারণেও কিন্তু আমার আগ্রহ পরিবর্তিত হয়। এই হলো ব্যক্তিগত। তাহলে যে কোটা বললাম এটা আমার নিজের ওপর নির্ভর করছে, প্রত্যেকটা ব্যক্তির ওপর। এবার ব্যক্তির বাইরে পরিবেশ রয়েছে, তো পরিবেশ আমার আগ্রহ ঠিক করে দেয়। আগ্রহের পরিবেশগত কিছু উপাদান আছে। প্রথমত হচ্ছে আর্থসামাজিক অবস্থা। আমার পরিবারের আর্থসামাজিক অবস্থা অনুযায়ী আমার আগ্রহ তৈরি হবে। আমার বাড়িতে আমার বাবা সাধারণ খেটে খাওয়া একটা মানুষ, টোটো চালান বা মাঠে লোকের জমিতে কাজ করেন, বা কিছু যেমন ছোটবেলায় আমরা দেখে এসছি, সেই অভাবের পরিবেশে দাঁড়িয়ে আমার কোনোদিন মানে স্বপ্নেও দেখিনি যে অমুক জায়গায় যে ভর্তি হব। জীবনের একটা দুর্ভাগ্য আছে, কলকাতা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রিতে প্রথম লিস্টে নাম আসা সত্ত্বেও যেতে পারিনি। এই ধরনের আমার মতন অনেকেই আছে। আমি তো অনেক ভালো অবস্থান নিয়েছিলাম, অনেক ভালো ভালো ছেলে মেয়েরা আছে, তারা ছোটবেলার থেকে নিজের স্বপ্নটাকে চেপে দেয়, তারা ইন্টারেস্টটাকে সেখানে নষ্ট করে দেয়, সেই ইন্টারেস্ট তৈরি হয় না, এটাই স্বাভাবিক। অর্থাৎ আর্থসামাজিক অবস্থা আমাদের কি করে, আমাদের আগ্রহকে নির্ধারিত করে। আমার পরিস্থিতি যে আছে সেই অনুযায়ী কিন্তু আমার আগ্রহ তৈরি হবে। আজকে টাটা বিলা ঘরের ছেলের যে আগ্রহ হবে, আর আমার তোমার ঘরের ওই আলাবেলা ঘরের ছেলের সেই আগ্রহ তৈরি হবে? কখনোই নয়। আমরা কখনো এই এমন আগ্রহ দেখব, আমি গুড়গাঁওয়ে একটা ফ্যাক্টরি বানাবো, আমার ওই নিউ ইয়র্কে যে দুটো বাড়ি হবে, এগুলো আমাদের স্বপ্নেও আসবে না। আমরা ডাল ভাত খেয়ে বেঁচে থাকবো, এটুকুই আমার আগ্রহ। ঠিক বললাম কথাগুলো? বোঝানোর জন্য জাস্ট উদাহরণগুলো টালছে। আমার ব্যক্তিগত গল্প বা সে বিষয় নিয়ে জানানোর বা সে নিয়ে আলোচনার এতটুকু ইন্টারেস্ট বা আগ্রহ আমার নেই, কিন্তু তারপরেও আর্থসামাজিক অবস্থা আমার আগ্রহকে নিয়ন্ত্রণ করে। সাংস্কৃতিক পরিবেশ, আমার পরিবেশের যা কালচার, আমার সেই অনুযায়ী আগ্রহ তৈরি হবে। তো আমার পরিবেশের যা কালচার, দেখা গেল সন্ধে হলে সব বিপিন বাবুর কারণ সোদাকে দিনে বলে রাতে টলে, তো কদিন যাবে, একদিন আমারও মনে হবে একটু দেখি কারণ সুধা। আবার যে পরিবেশে যা দেখা গেল আমি আছি, সেখানে একটা কালচারাল অনুষ্ঠান, নাটক হয়, থিয়েটার করছে মানুষ, আবৃত্তি নিয়ে চর্চা চলছে, খেলাধুলো নিয়ে চলছে, একটা কালচারাল পরিবেশ, আমি কিছু একটা সেকশনে আমি ঢুকবই, ভালো না লাগলেও আমার আগ্রহ তৈরি হয়ে যাবে, জোর করেই মনে করো। তাহলে সাংস্কৃতিক পরিবেশ আমার তৈরি হয়। প্রশিক্ষণ আমার ইন্টারেস্ট বাড়িয়ে দেয়। আমার ধরো কোনো বিষয়ে আগ্রহ নেই, কিন্তু রোজ আমাকে গানের তালিম দিচ্ছ, সাঁতারের তালিম দিচ্ছ, খেলার তালিম দিচ্ছ, মানে ট্রেনিং দিচ্ছ, তো সেই বিষয়ে ধীরে ধীরে কিন্তু আমার আগ্রহ তৈরি হবে। এই জন্য প্রশিক্ষণ ও আগ্রহর কিন্তু একটা নির্ধারক। সামাজিক মর্যাদা, যে কাজে সামাজিক মর্যাদা বেশি সে কাজের প্রতি কিন্তু আমাদের আগ্রহ তৈরি হয়, এটা কিন্তু একটা স্বাভাবিক।
অন্য অন্য চাকরি ছেড়ে আমরা শিক্ষকতার পেশার দিকে আসার অন্যতম একটা কারণ, অন্তত আমাদের চাকরিতে এমন করতে হবে না রাস্তায় দাঁড়িয়ে গাড়ির থেকে টাকা তুলতে হবে না। শ্রেণী শত্রু মানুষ ভাবলেও কোনো রিজনেবল কারণ দেখে, যুক্তিগ্রাহ্য কারণ দেখিয়ে আমাকে চোর বলতে পারবে না, অসৎ বলতে পারবে না। হয়তো বর্তমানে শিক্ষকতার অনেক ফল্ট আছে, তবু একটা কোথায় যেন সামাজিক মর্যাদা আছে। এখনও ভিড় বাসে যখন বা ট্রেনে উঠলে কোনো প্রাক্তন ছাত্র যখন স্যার কোথায় যাচ্ছেন বলে সিটটা ছেড়ে দেয়, বসি না হয়তো, কিন্তু ওই বাকি আশেপাশের লোকগুলো যখন তোমার দিকে তাকাচ্ছেন একটা শ্রদ্ধার দৃষ্টিতে, এটাই অনেক প্রাপ্য। হয়তো সামাজিক স্ট্যাটাস আছে বলেই আমরা এই প্রশ্নটার দিকে যাচ্ছি। অর্থাৎ যে কাজে সামাজিক মর্যাদা, এখন সবচেয়ে সামাজিক মর্যাদা কিসে? নেতা হওয়ার। এই জন্য সবাই ঝান্ডা নিয়ে, ডান্ডার মধ্যে ঝান্ডা বেঁধে নিয়ে চলছে, সবাই নেতা হওয়ার চেষ্টা করছে। সব দল সমান, আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক বা বিরোধী নই, আমি সব রাজনৈতিক দলের সমর্থক, সবাই ভালো, কেউ খারাপ নেই, আমরা পাবলিক খারাপ। যাই হোক, তাহলে যেটাই সামাজিক মর্যাদা আছে আমরা সেদিকে যাব। আর সুযোগ সুবিধা, আমি যে বিষয়ে বেশি সুযোগ পাবো সেই বিষয়ে কিন্তু আমার আগ্রহ হবে। যে বিষয়ে আমি কোনো সুযোগ সুবিধা পাবোই না সে বিষয়ে আমার আগ্রহ তৈরি হবে না। তাহলে আগ্রহের নির্ধারক বা উপাদান কয় প্রকার? দুই প্রকার, ব্যক্তিগত বা পরিবেশগত। যে কোনো একটা দিয়ে বললো যে মানসিক স্বাস্থ্য আগ্রহের কি ধরনের উপাদান, অথবা সাংস্কৃতিক পরিকাঠামো এটি আগ্রহের কি ধরনের উপাদান, এগুলো খেয়াল রাখতে হবে। এইবার আসবো আগ্রহ সৃষ্টি বা বৃদ্ধির উপায় কি, কিভাবে একজন শিক্ষার্থীর মধ্যে আগ্রহ বাড়িয়ে তোলা যায়, সেইটা কিভাবে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ বৃদ্ধি করা যায়, আগ্রহ বাড়িয়ে তোলার উপায় কি আছে। কতগুলো উপায় দেখো আমি লিখেছি, এবার একে একে আলোচনা করছি। সেই আগ্রহ কিভাবে বাড়িয়ে তোলা যায়। প্রথম হচ্ছে উৎসাহ দান। যদি আমরা শিক্ষার্থীদের সঠিকভাবে উৎসাহ দান করতে পারি, তাদের উৎসাহিত করতে পারি পাঠ্য বিষয়ের প্রতি, আমরা এখানে অ্যাজ এ টিচার হিসেবে কি দেখবো? ক্লাসরুম সিচুয়েশনটাকে কিন্তু ভাববো, আগেই বলছি, বাহ্যিক বিষয়টাকে আর ভাববো না। ক্লাসরুমে তাদের যদি আমরা উৎসাহিত করি, হ্যাঁ তুমি পারবে, এই তো ভালো আছে, ভুল বললো, এই তো আজকে চেষ্টা করেছিস, কালকে কিন্তু সুজয় এটা হবেই, দেখবে তার ইন্টারেস্ট বাড়বে তোমার ক্লাসের প্রতি। সবচেয়ে বড় বিষয়টা, অর্থাৎ উৎসাহ দান করলে আগ্রহ বৃদ্ধি পাবে। বয়সকে গুরুত্ব, শিক্ষার্থীদের বয়স অনুযায়ী তো আমাকে বিষয় নির্বাচন করতে হবে, এটা সিস্টেমকে ভাবতে হবে কোন বয়সে কি শেখাবো। শাস্তি বলো, পুরস্কার বলো, শিক্ষার দান পদ্ধতি বলো, তুমি যখন ক্লাস 5-এ পড়াবে তার ক্লাসের কিন্তু একটা ধরন হবে, যখন এডুকেশন টিচার হিসেবে 11-12-এ যাবে সেই দুটো ক্লাসের মধ্যে আকাশ পাতাল তফাৎ হবে, তবেই তুমি সাকসেস হবে। বয়সটাকে গুরুত্ব, তুমি 11-12-এ যে জ্ঞানটা শিক্ষার্থীদের দিচ্ছ সেই জ্ঞানটা তুমি 5-6-এ দেবে না। যখন 5-6-এর ক্লাসটাকে তুমি ভালোবেসে পড়াতে হবে। আমার তো খুব ভালো লাগে যখন 5-এর ক্লাসে বিশেষ করে যে পড়াই, ওদের সাথে ওদের মতন হয়ে যে পড়াচ্ছি। আবার যখন সেই ছেলেটাই, যখন আমি একটা স্কুলে যেহেতু প্রায় 13 বছর চাকরি করেছি, 5-এর ছেলেগুলোকে আবার 11-এ পেয়েছি, 12-এ, ওরাই একটা সময় শিখাচ্ছে স্যার আপনি 5-এ কিন্তু অন্যরকম ছিলেন। এবার আমি ওদের, আচ্ছা কোনটা কোন পান্সারকে তাদের ভালো লাগে, যদি আমাকে পছন্দ করিস না জানি না স্যার, দুটোকেই ভালো লাগে। অর্থাৎ বয়স অনুযায়ী তুমি যদি ছাত্রদের সাথে মিশতে পারো তাহলে কিন্তু তোমার পাঠদানটা সার্থক হবে, আগ্রহ তৈরি হবে। আমি একটা জিনিস প্র্যাকটিক্যালি মনে করি, বিষয়ের আগ্রহ তৈরি হয় সেই বিষয়ের শিক্ষক বা শিক্ষিকাকে দেখে। আমার জীবনে আমি এটা দেখেছি, আমি শিক্ষক শিক্ষিকাকে দেখেই আমি সাবজেক্টের প্রতি ভালোবাসায় পড়েছি। 2001 সাল থেকে এডুকেশন পড়ছি, এই একমাত্র শিক্ষক শিক্ষিকার প্রতি ভালোবাসা থেকে সাবজেক্টের প্রতি ভালোবাসা এসছে। তারপর হচ্ছে প্রেষণা সৃষ্টি। তুমি যদি প্রেষণা মোটিভেশনাল স্পিকার হতে হবে তোমাকে। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু জ্ঞান দিলাম এই করবে সে না, সেটা নয়, বাচ্চারা সেটা বুঝবে না। শিক্ষা বা শিক্ষককে কী করতে হবে? তাদের মোটিভেশন তৈরি করতে হবে শিক্ষার প্রতি, বিষয়ের প্রতি। যখনই তুমি মোটিভেটেড করবে তখনই তার আগ্রহ তৈরি হবে। পূর্ব জ্ঞানের সাথে সম্পর্ক, অর্থাৎ যে বিষয়টা আমরা পড়াবো তা যাতে আগের বিষয়ের সাথে একটা রিলেশন থাকে। আগের অধ্যায়ে যা পড়েছি এই অধ্যায়ে যা পড়বো, দুটোর মধ্যে একটা রিলেশন তৈরি করতে হবে। অনেক সময় অধ্যায় থাকে না, আমাদের সিলেবাস পাঠ্যক্রম জানো কারা তৈরি করে সে বিষয়ে আমি কিছু বলবো না, তোমাকে তো শিক্ষক হিসেবে তৈরি করে নিতে হবে। আচ্ছা আগের অধ্যায়ে পড়েছিলাম, এই লিঙ্কটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে তৈরি করে নেওয়া যায় যদি, তাহলে সিমিলারিটি আসলে আগ্রহ বৃদ্ধি পায়। উদ্দেশ্য জানানো, আমরা একটা বিষয় পড়বো, কেন পড়বো তার উদ্দেশ্যটা যখন আমি জানবো, তোমাকে নিয়ে আজকে যেতে হবে ওখানে, চল তো, তোমার মনে কিন্তু একটা প্রশ্ন যাবে, কেন যাচ্ছি, যতক্ষণ আর যেতে হবে, তুমি আমাকে ভালোবাসো, আমার সাথে যাবে, সবই ঠিক আছে, কিন্তু প্রথমেই যদি বলি ওখানে জানিস একটা এই ব্যাপার আছে, গেলে একটা ভালো কাজ হবে, তখন কিন্তু তুমি
আরো ভালো যাবে আমার সাথে, ইন্টারেস্ট ফিল করবে, তাই নয় কি? অর্থাৎ উদ্দেশ্যটা জানিয়ে দিতে হবে প্রথমে আমাকে, যে এইটা পাঠদান করছি, এই উদ্দেশ্য, এটা শিখলে আমাদের এই জানতে পারবো, জীবনে এই কাজে লাগবে। সহপাঠক্রমিক কার্যাবলী। সহপাঠ্যক্রমিক কার্যাবলী কি? পাঠ্যক্রমের বাইরে যে বিষয়গুলো পাঠ্যক্রমের সহযোগী হিসেবে কাজ করে শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্য পূরণে সাহায্য করে। সংক্ষেপে বলছি, যেমন খেলাধুলা, ব্যায়াম, কর্মশিক্ষার বিভিন্ন হাতের কাজ হতে পারে, গান বাজনা, নাটক আবৃত্তি, সব কিছু হচ্ছে সহপাঠ্যক্রম। এগুলোকে যদি বেশি বেশি গুরুত্ব দিই তাহলে কিন্তু সেই বিষয়ে আগ্রহ বাড়বে। চাহিদাকে গুরুত্ব, শিক্ষার্থীর কি চাহিদা, ডিমান্ডটা কি, তাদের নিডটা কি, তারা কি চাইছে, সে অনুযায়ী শিক্ষা দিতে হবে। আজকে পড়তে চাইছে না, পড়াবো না, একটা ক্লাস না পড়ালে জীবন কি তছনছ হয়ে যাবে? আর এই ক্লাসটা জোর করে আমি ওদের পড়ালে ওরা সবাই একদম জজ ব্যারিস্টার হয়ে যাবে। পড়ালাম না, ওরা গল্প করতে চেয়েছে, করি একদিন 40 মিনিট গল্প, কি হয়েছে? কিন্তু তার মাঝখানে আমাকে ঢুকিয়ে দিতে হবে পড়া, কিভাবে পড়িয়ে দেবো ওরাও বুঝবে না। এই সিস্টেমটা, তাদের চাহিদাকে গুরুত্ব দিতে হবে। আনন্দদায়ক পাঠদান কি হতে হবে? আনন্দদায়ক হতে পারে। আরে বাবা, আমি যদি তোমার পড়ানো, আমি ছাত্র তুমি টিচার, তোমার পড়ানোর দেখে যদি আমি আনন্দ না পাই, এনজয় না করতে পারি ক্লাসটা, তাহলে তো ওই রবীন্দ্রনাথের কথা বলতে, শিক্ষাকে আমরা বহন করিলাম, বাহন করিতে পারলাম না, বয়ে বেড়ালাম, শিক্ষার উপর উঠে আমি চলতে পারলাম না। এইটা করতে হবে। পাঠদানটা যদি আনন্দদায়ক হয় না, ছেলে মেয়েদের বিষয়ের প্রতি আগ্রহ তৈরি হবে। এইবার আমরা আসবো শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব। ক্ষেত্রে আগ্রহের গুরুত্ব কি? শিক্ষণের তো অন্যতম একটি উপাদান হচ্ছে আগ্রহ বা ইন্টারেস্ট। তাহলে শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব কি আছে? শিক্ষাক্ষেত্রে আগ্রহের প্রচুর গুরুত্ব রয়েছে। আমরা সংক্ষেপে শুধুমাত্র আলোচনা করব। তার আগে একটা ছোট্ট ইনফরমেশন, আমার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে, প্রাণ চক্রবর্তী বলে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে আমি বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে কথা বলি। তোমরা প্রয়োজন বা ইচ্ছে হলে একবার চ্যানেলটিতে যেয়ে দেখতে পারো। যাই হোক, তাহলে আগ্রহের অন্যতম গুরুত্ব হচ্ছে, আগ্রহ হচ্ছে আমাদের সক্রিয়তা বৃদ্ধি করে। একটা বিষয়ে আমার যদি ইন্টারেস্ট তৈরি হয়, আমি সেই বিষয়কে তো অনেক বেশি অ্যাক্টিভ হয়ে উঠবো। বাঙালি ইংরাজি ভালো বুঝি, সক্রিয়তার থেকে অ্যাক্টিভটা ভালো বুঝবো। অর্থাৎ যে বিষয়ে আমার ইন্টারেস্ট আছে, আগ্রহ আছে, সেই বিষয়ে কিন্তু সহজেই একটা শিক্ষার্থী অ্যাক্টিভ হয়ে উঠবে, সক্রিয়। আর শিক্ষার প্রধান মাধ্যম উপায় তো হচ্ছে সক্রিয়তা বৃদ্ধি। যে বিষয়ে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করবো সেটা সহজে শিখবো। আর যেটা আমি নিষ্ক্রিয়, ধায় ছাড়াভাবে পেয়ার লাইনে দাঁড়ানোর মতন কিছু ছেলেটা দাঁড়ায়, ও জনগণ মনে দিয়ে বলে না, কিছুই বলে না, লাস্টে জয় হে জয় হে জয় হে। তো এরা স্কুলে আসতে হয়, আসে, মিড ডে মিল খেতে হয়, খায়। তো এইভাবে তো হবে না। অর্থাৎ সক্রিয়তা বাড়িয়ে তুলতে হবে। আগ্রহ যদি তৈরি করতে পারি কোনো বিষয়ে, সেই বিষয়ে ছেলে মেয়েদের সক্রিয়তা বাড়বে, মনোযোগ বৃদ্ধি স্বাভাবিক। আগ্রহ বাড়লে কি হবে? মনোযোগও বাড়বে। যে বিষয়ে আমার ইন্টারেস্ট আছে সে বিষয়ে আমার অ্যাটেনশন হবে, পরেই পড়াবো আমি অ্যাটেনশন। খুব ইন্টারেস্টিং বিষয়। এবং আগ্রহ আর মনোযোগের সম্পর্কটা দারুণ, কিন্তু আগ্রহ এবং মনোযোগের সম্পর্ক আমি সেখানে পড়াবো। আজকে আর এই ক্লাসে আনবো না এটা। তাহলে মনোযোগও বাড়িয়ে তোলে। প্রেষণা, তা মনোযোগ বাড়লে প্রেষণাও বাড়বে। যে বিষয়ে আমার আগ্রহ আছে, মোটিভেশন আগের ক্লাসে পড়িয়েছি, অর্থাৎ সে বিষয়ে আমার মোটিভেশনও বাড়বে, প্রেষণাও বেড়ে যাবে। ডিটেলস কিন্তু আর চাচ্ছি না এই বিষয়গুলো, ক্লাস অনেক বড় হয়ে যাবে। দক্ষতা, আমি যদি আগ্রহ নিয়ে একটি কাজ করি, সে বিষয়ে আমি দক্ষ হব কি হব না? স্বাভাবিক। যে বিষয়ে আমার আগ্রহ আছে সেই কাজটা যদি আমি করি, আমি এক্সপার্ট হবো, আমি দক্ষ হবো, আমি স্কিল ডেভেলপ হবে। আর যদি আগ্রহ ছাড়া করি, এখন কি করছি, অরক্ষণেই ভুলে যাবো। তাই দক্ষতা বৃদ্ধি করে। বৃত্তিমূলক নির্দেশনা, আগ্রহের বিষয় নিয়ে যদি আমি এগিয়ে যাই, সেটা আমার কি করে, প্রফেশন হতে পারে। সেটা যে কোনো বিষয় প্রফেশনালি আমি কিন্তু একটা সাকসেস হতে পারি। এই জন্য বলছে বৃত্তিমূলক নির্দেশনা। সৃজনশীলতার বিকাশ, প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে কিছু সৃজনশীল গুণ, ক্রিয়েটিভিটি, আমি অনেক ক্লাসে বলেছি, ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা কি? নতুন কিছু সৃষ্টি করার দক্ষতা। তাহলে সৃজনশীলতার বিকাশের ক্ষেত্রে কিন্তু আগ্রহের ভূমিকা আছে। আমার যে বিষয়ে ইন্টারেস্ট আছে সেই বিষয়টা নিয়ে যদি আমি কাজ করি, আমার সেই সৃজনশীলতা অনেক বাড়বে। লাস্ট, বিশেষজ্ঞ তৈরি। যে বিষয়ে আমার আগ্রহ আছে সেই বিষয় নিয়ে আমি যদি এগিয়ে যাই, আমি একজন এক্সপার্ট হয়ে যাব সে বিষয়ে, তাই নয় কি? আর আগ্রহ না থাকে, যে ছেলের সায়েন্স পড়ার ইচ্ছেই নেই, তাকে ঠেলে গুটে অনেক বাবা মা সায়েন্সে দেয়, পরে আলটিমেটলি নিট ফল 0 বেরোয়। এক্সপার্ট হতে পারে না সেই ছেলে, হওয়া সম্ভব নয়। তাহলে
এই বিশেষজ্ঞ সৃষ্টি করতে গেলে কি করতে হয়? আগ্রহ তৈরি করতে হয়। যদি আগ্রহ তৈরি হয় তবেই সেই বিষয়ে সে একজন এক্সপার্ট হতে পারে। এই হলো মোটামুটি আমাদের আগ্রহ বা অনুরাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা। পরের ক্লাসে আমরা অ্যাটেনশন বা মনোযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। অন্যান্য সাইকোলজি সহ এডুকেশন এসএলএসটি যা আছে সমস্ত সিলেবাসটা আমি চেষ্টা করব অবশ্যই তোমাদের সাথে কমপ্লিট করার, এবং এরপরে আমি এমসিকিউ মক টেস্ট নিয়েও আলোচনা করব বা ক্লাস করব। চ্যানেলটি ভালো লাগলে বা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেশি মানুষের কাছে যাতে পৌঁছতে পারে অন্তত একটি শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।